ঠিক মতো করতে পারো নাই, নট এ সিঙ্গেল ওয়ান ওই কোশ্চেনটার উত্তর সঠিকভাবে দিতে পেরেছো। এই জন্য প্র্যাকটিস দরকার। আরেকটা কোশ্চেন ছিল তোমাদের হাফ ম্যান ট্রি কনস্ট্রাকশন। তো ট্রি, প্রথম কথা, অধিকাংশই স্টেপ বাই স্টেপ দেখাওনি, তারপরেও আমি তোমাদের মার্কস দিয়েছি, ফাইনালে এমনটা হবে না। এবং ট্রি কনস্ট্রাক্ট করার পরে তোমরা যখন কোড জেনারেট করেছো কোনো একটা ক্যারেক্টারের জন্য, তোমরা যেটা করেছো সেটা হচ্ছে লিফ থেকে রুটের দিকে গিয়েছো। দ্যাট ইজ রং। তোমাকে আসতে হবে রুট থেকে লিফের দিকে। এরকম আরো কিছু কমন মিস্টেক্স আছে যেগুলো আসলে সবাই করেছো খাতার মধ্যে। তারপরে তোমাদের একটা প্রথম কুইজে অ্যারে রিলেটেড একটা কোশ্চেন ছিল। ওখানে আসলে জানতে চাওয়া হয়েছিল যে অ্যারের আউটপুট কি আসবে। তোমরা আসলে কি দিয়ে কি লিখছো তোমরাই জানো। আচ্ছা, আর অ্যাসাইনমেন্টের অবস্থা আর না বলি, ওটা অ্যাসাইনমেন্টের দিকে তাকাইলেই বোঝা যায় কি অবস্থা। আচ্ছা, আমরা যে টপিকগুলি তোমাদের ছিল সেখান থেকে আসলে দেখব হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের মধ্যে আরো দুটো সাব টপিক আছে সেগুলো, সেই সাথে দেখব হচ্ছে আমরা টপোলজিক্যাল সর্টিং। আপাতত এই দুইটা টপিকে আমরা আজকে দেখব। তো আমরা শুরু করার আগে তোমাদের একটু মনে করিয়ে দেই, শর্টেস্ট পাথ অ্যালগরিদমস এর মধ্যে তিনটা শর্টেস্ট পাথ অ্যালগরিদমের নাম আমরা জানি। একটা হচ্ছে ডায়াক্সট্রা, বেলম্যান ফোর্ড, আর হচ্ছে ফ্লয়েড ওয়ারশাল। এখন তোমরা যদি স্লাইড, আচ্ছা আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? না স্যার। না স্লাইডটা স্যার। আচ্ছা দাঁড়াও। এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। দেখো, শর্টেস্ট পাথ অ্যালগরিদমকে আমরা মোটামুটি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, আর একটা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ মানে কি? সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ মানে হচ্ছে, ধরো আমার কয়েকটা নোড আছে, এ বি সি ডি, এটা একটা গ্রাফে আমার নোড এগুলো। আরেকটা নোড আছে ই। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম হচ্ছে ওই সকল অ্যালগরিদম যারা একটা নোডকে সোর্স হিসাবে আইডেন্টিফাই করে, তারপর ওই সোর্স থেকে বাকি নোডগুলির দূরত্ব ক্যালকুলেট করে। এরকম অ্যালগরিদম হচ্ছে ডায়াক্সট্রা আর বেলম্যান ফোর্ড। এরা কি করে? এগুলো অ্যাপ্লাই করলে তুমি বলতে পারবে যে এ থেকে ই তে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা, অথবা এ থেকে ডি তে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা, এ থেকে সি তে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা। সবসময় সোর্স থেকে অন্য কোনো নোডে যাওয়ার শর্টেস্ট পাথ বের করা যায়, কিন্তু যদি আমি তোমাকে বলি যে বি থেকে সি তে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা, এইটা আসলে এই অ্যালগরিদম দুইটা বের করতে পারে না। সেক্ষেত্রে আমাদের অন্য একটা অ্যালগরিদম ব্যবহার করতে হয় যার নাম হচ্ছে ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদম। এই ফ্লয়েড ওয়ারশাল ব্যবহার করলে আমরা যে কোনো নোড থেকে যে কোনো নোডে যাওয়ার শর্টেস্ট পাথ বের করতে পারি। তো ফ্লয়েড ওয়ারশাল আপাতত আমাদের আলোচ্য বিষয় না, আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে বেলম্যান ফোর্ড। আচ্ছা, ডায়াক্সট্রা অ্যালগরিদম তো ছিলই, তাহলে বেলম্যান ফোর্ড এর উৎপত্তি কেন? ডায়াক্সট্রা অ্যালগরিদমের একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যদি আমাদের গ্রাফের যেই এজগুলি আছে, এজের উপরে তো ওয়েট থাকে। এখন গ্রাফের ওয়েটগুলি যদি নেগেটিভ হয়, তখন ডায়াক্সট্রা অ্যালগরিদম ঠিক মতো কাজ করে না। আমার গ্রাফের ওয়েট যদি কোথাও নেগেটিভ থাকে, তখন ডায়াক্সট্রা অ্যালগরিদম ভুলভাল ফলাফল দেয়। সেই জন্য উৎপত্তি বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের, যেই অ্যালগরিদম যদি আমার নেগেটিভ ওয়েটও থাকে, গ্রাফে যদি আমার নেগেটিভ ওয়েটও থাকে,
তাহলেও বেলম্যান ফোর্ড অ্যালগরিদম আমাদেরকে শর্টেস্ট পাথ বের করার ক্ষেত্রে সঠিক ফলাফল দেয়। আচ্ছা, এখন তোমার মনে হতে পারে যে আসলে নেগেটিভ ওয়েট কখন থাকে। দেখো, সাধারণত আমরা গ্রাফের মাধ্যমে কোনো একটা সিনারিওকে রিপ্রেজেন্ট করি। সেটা হতে পারে যে 5টা জেলা হচ্ছে 5টা নোড, এই জেলার মধ্যে কানেকশনগুলি হচ্ছে বা রাস্তাগুলি হচ্ছে এজ, আবার এই রাস্তার দৈর্ঘ্যগুলি হচ্ছে ধরো ওয়েট, এজের উপরের ওয়েট। এটা একটা সিনারিও। তারপরে তোমরা যখন নেটওয়ার্কিং পড়বা, দেখতে পারবা যে নেটওয়ার্কিং এ অনেক অনেক রাউটার থাকে, রাউটারগুলি একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। তো এই রাউটারগুলি এক একটা নোড, কানেকশনগুলি হচ্ছে এইজ, আর কত দ্রুত ডেটা কোন কানেকশন দিয়ে যেতে পারে সেগুলো হচ্ছে ওয়েট। তো এই জাতীয় নানা সিনারিও আমরা রিপ্রেজেন্ট করতে পারি গ্রাফের মাধ্যমে। তাহলে নেগেটিভ ওয়েট আসলে কোন ধরনের সিনারিওতে দরকার হয়? সাপোজ তুমি একটা কেমিক্যাল রিয়াকশনকে রিপ্রেজেন্ট করতেছো, সেটা কেমন? একটা কেমিক্যাল আছে হচ্ছে এ, এই এ নামক কেমিক্যালের সাথে আমি যদি কিছু প্রভাবক যুক্ত করি এবং একটু তাপ দেই, সে পরিণত হয় হচ্ছে বি কেমিক্যালে। আবার এই বি কেমিক্যালের সাথে যদি আমি একটু প্রভাবক আর তাপ দেই, সে পরিণত হয় হচ্ছে সি কেমিক্যালে। আবার এ কেমিক্যালের সাথে অন্য প্রভাবক আর অন্য রকম তাপ দিলে এ থেকে সরাসরি সি কেমিক্যাল পাওয়া যায়। এখন তোমাদের হয়তো মনে আছে, ইন্টারমিডিয়েটে পড়েছো তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। ধরো কেমিক্যালটা যখন এ থেকে বি তে পরিণত হয়, তখন হচ্ছে 10 কিলো জুল তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। তো এইটাকে আমি বললাম হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়া, এই জন্য এটা +10। আবার বি থেকে যখন সি কেমিক্যালে রূপান্তরিত হয়, তখন 20 কিলোজুল তাপ উৎপন্ন হয়, এটাকে আমি বললাম +20 কিলোজুল। কিন্তু যখন এ থেকে সি উৎপন্ন হয়, তখন সেটা একটা ধরো তাপহারী বিক্রিয়া, তখন তো তাপ উৎপন্ন হয় না, তখন হচ্ছে তাপ রিডিউস হয়। সেক্ষেত্রে যেহেতু তাপ উৎপন্ন হলে আমি +10 +20 দিচ্ছি, তাহলে যখন তাপ হারি তখন অবশ্যই আমাকে মাইনাস দিতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে একটা সিনারিও যেখানে আমাকে এজের ওয়েট, নেগেটিভ ওয়েটও ব্যবহার করা লাগে। এরকম আরো অনেক সিনারিও আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল। তো তোমরা জেনে রাখো যে এরকম সিনারিও আছে যেখানে এজের ওয়েট নেগেটিভ হতে পারে। এবং এই জাতীয় সিনারিওতে আসলে ডায়াক্সট্রা অ্যালগোরিদম সঠিকভাবে কাজ করে না। তখন আমাদের দরকার হয় হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদমের। আচ্ছা, একটু ওয়েট করি আমরা। আচ্ছা, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো আমরা এখন বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম শুরু করি, যে আসলে এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। এর বেশ কিছু থিওরিটিক্যাল আলাপ আলোচনা আছে। থিওরিটিক্যাল আলাপ আলোচনায় আমি যাচ্ছি না, আমি একবারে এক্সাম্পলে চলে যাই, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে আসলে কি করতে হবে। আমার এই গ্রাফটা কি দেখা যাচ্ছে? जी सर। ওকে, তোমরা যদি খেয়াল করো, দেখবা যে এখানে একটা গ্রাফ দেয়া আছে। সেই গ্রাফের এজ গুলির ওয়েট, নেগেটিভ ওয়েটও আছে। তার মানে এখানে, এবং আমাকে যদি বলা হয় যে এখন তুমি শর্টেস্ট পাথ বের করো, এ কে আমি ধরে নিলাম সোর্স, এ থেকে অন্য সকল নোডের শর্টেস্ট পাথ বের করো,
তাহলে কিন্তু আমি আসলে ডায়াক্সট্রা ব্যবহার করতে পারবো না, কারণ কিছু কিছু জায়গায় নেগেটিভ ওয়েট আছে। তো সেক্ষেত্রে বেলম্যান ফোর্ড ব্যবহার করতে হবে। বেলম্যান ফোর্ড ব্যবহারের জন্য আমাদেরকে, তুমি যদি খেয়াল করো উপরে লেখা আছে দেখো ইটারেশন 1। তার মানে হয়তো তুমি বুঝতে পারতেছো যে একই ধরনের কাজ আমাকে বেশ কয়েকবার করতে হবে, কয়েকটা ইটারেশনে করতে হবে। তো দেখি কি হয়। তোমার প্রথম কাজ হচ্ছে এই গ্রাফে যতগুলি এজ আছে, এজ, তাদের একটা তালিকা তৈরি করা। তুমি যদি খেয়াল করো দেখো এই বরাবর এজগুলির একটা তালিকা তৈরি করা আছে। এবং এরপরে তুমি কি করবা, এ তো আমাদের সোর্স নোড, এর উপরে দিবা একটা 0, বাকি সব জায়গায় দিবা হচ্ছে তুমি ইনফিনিটি। ইনফিনিটি ভালো কথা। এখন কাজ কি? এখন আমার কাজ হলো এজগুলিকে রিল্যাক্স করা। এজগুলিকে রিল্যাক্স করা। রিল্যাক্স করা মানে কি? রিল্যাক্স করা মানে হচ্ছে আমি এজের যেই তালিকাটা করেছি সেখান থেকে একটা এজ ধরি, সেটা হচ্ছে এ থেকে বি। এই যে এই এজটা এ থেকে বি, আমাকে একটু দেখো তো এ এর উপরে কত লেখা আছে? 0। 0, 0। আর এ থেকে বি তে যেই এজটা আছে সেখানে কত লেখা আছে? 6, 6 আর ইনফিনিটি 6। 0 আর 6 যদি যোগ করি কত হয়? 6। 6। আর এই যে অ্যারোটা যেখানে শেষ হলো বি, বি তে কত লেখা আছে? ইনফিনিটি। ইনফিনিটি। 6 বড় না ইনফিনিটি বড়? ইনফিনিটি বড়। ইনফিনিটি বড়। তো আমি ইনফিনিটিকে কেটে দিয়ে 6 এটাকে লিখবো। 6 দিয়ে আপডেট করে দিব। এটাকে আমি 6 দিয়ে আপডেট করে দিব। সেম কাজ আমাকে সবগুলা এজের জন্য করতে হবে। এই এজ রিল্যাক্স করা হয়ে গেছে। এবার এ থেকে সি তে যদি আমি আসি, এ 0 আর এখানে আছে 5, 0 আর 5 হচ্ছে 5, এখানে আছে ইনফিনিটি। আমি এটা কেটে 5 দিয়ে দিব। এ থেকে সি রিল্যাক্স করা শেষ। এ থেকে ডি তে যদি আমি যাই, এ তে আছে 0, এখানে আছে 5, তাহলে 0 আর 5 5, এখানে আছে ইনফিনিটি। আমি এটা কেটে 5 লিখে দিব। আমার এ কমা ডি এই এজটাও রিল্যাক্স করা শেষ। বি কমা ই তে যদি আমি যাই, কোথায় বি কমা ই? এই যে বি ই, 6 আর -1 সে হচ্ছে 5, এখানে আছে ইনফিনিটি। আমি এটাকে আপডেট করে 5 লিখে দিব। এইটাও রিল্যাক্স করা শেষ। এবার সি কমা বি যদি আমি যাই, এই যে সি কমা বি, সি তে এখন আছে 5, আর এই ওয়েট আছে হচ্ছে -2। 5 আর -2 হচ্ছে 3, কিন্তু এখানে আছে হচ্ছে 6, তো আমি 6 কেটে 3 লিখে দিব। এইটাও আমার রিল্যাক্স করা শেষ। সি কমা ই যদি আমি চিন্তা করি, এখানে আছে 5 আর এক 6, কিন্তু এখানে অলরেডি আছে 5, তাহলে কি এটা আপডেট হবে? স্যার। না স্যার। হবে না। সো এইটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। সো এইটাও আমার রিল্যাক্স করা শেষ। আমি যদি ডি কমা সি তে চিন্তা করি, ডি তে আছে 5, এখানে আছে -2, 5 আর -2 3, এখানে আছে হচ্ছে 5, এটা কেটে আমি লিখে দিব 3। তো আমার এইটাও আপডেট করা শেষ। ডি কমা এফ যদি আমি যাই, 5 আর -1 4, আছে ইনফিনিটি, এটা হয়ে যাবে 4, এটাও রিল্যাক্স করা শেষ। ই কমা জি যদি আমি চিন্তা করি, কোথায় কোথায়, এই যে ই কমা জি, 5 আর 3 8, আছে ইনফিনিটি, আমি লিখে দিব 8। ই কমা জি রিল্যাক্স করা শেষ। এফ কমা জি, কোথায় এফ কমা জি, 4 আর 3 হচ্ছে 7, এখানে আছে 8, সো আপডেট হয়ে এটা হয়ে যাবে 7। এই হচ্ছে একবার আমি রিল্যাক্স করলাম সবগুলা এজকে। তো এই একবার রিল্যাক্স করার পরে আসলে আমার অবস্থা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে এই অবস্থায় দাঁড়াইলো আমার। একবার রিল্যাক্সের পরে আমার এই রকম একটা অবস্থায় দাঁড়াইলো। এখন একে আমাকে দ্বিতীয়বার আবার রিল্যাক্স করতে হবে প্রত্যেকটা এজকে। তো দ্বিতীয়বার রিল্যাক্সের শুরুতে আসলে এরকম সিনারিও থাকবে আর কি আমার। এখান থেকে আমাকে আবার রিল্যাক্সেশন শুরু করতে হবে। দ্বিতীয়বারটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে এ থেকে বি। এ থেকে বি যদি আমি যাই, এইখানে আছে 0, এইখানে আছে হচ্ছে
ছয়, 0 আর 6 হচ্ছে 6, এখানে আছে 3, সো নো আপডেশন, এটা রিল্যাক্স হয়ে গেল। এ থেকে সি যদি আমি যাই, 0 আর 5 5, এখানে অলরেডি 3 আছে, নো আপডেট। এ থেকে ডি যদি আমি চিন্তা করি, 0 আর 5 5, এখানে আছেও 5, নো আপডেট। তো এভাবে আপডেট করতে করতে যেতে হবে। আমরা কি বুঝতে পারতেছি কি করতে হবে? জি স্যার। সবাই কি জি স্যার। বুঝতে পারছি যে আসলে হবেটা কি? এটা ইটারেশন হচ্ছে আমরা, টুতে কি চেঞ্জ হবে স্যার? হ্যাঁ চেঞ্জ হবে, দেখাচ্ছি। যদি আমরা ইটারেশন টু একটু আগাই, দেখো এই এই কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে। প্রত্যেকটা এই যে যদি তুমি, যেমন এই যে এইটাই চেঞ্জ হবে। এইখানে কত আছে? 3, এইখানে আছে -2, হয় কত তোমার? 1। আর বি এর উপর আছে কত? 3, সো 3 কেটে আমার 1 আপডেট হবে। বুঝাইতে পারছি? যদি স্যার এরকমটা হয়, তাহলে এখন কথা হলো কতবার আমি আসলে এরকম আপডেট করতে থাকবো। এটা তো আমার ইটারেশন টু গেল, এটা আমার ইটারেশন টু গেল। এরকম কত ইটারেশন আমি আসলে আপডেট করব? রুল হচ্ছে, একটু দেখো তো আমার এখানে নোড আছে কয়টা। আমার এখানে নোড আছে আচ্ছা। 7টা। সাতটা। 7টা নোড আছে। তো আমি এরকম 7 - 1 সমান 6 বার এই জিনিসটা পারফর্ম করব। দ্যাট মিনস আমার যদি এন সংখ্যক নোড থাকে, n - 1 সংখ্যক বার আমাকে এই ইটারেশন পারফর্ম করতে হবে, ম্যাক্সিমাম। আবার বলি, ম্যাক্সিমাম n - 1 সংখ্যক বার আমাকে পারফর্ম করতে হবে। তাহলে ম্যাক্সিমাম কেন বলতেছি? কারণ এই 6 বার বা n - 1 সংখ্যক বার পারফর্ম করার আগেও আমার কাজ হয়ে যেতে পারে। কাজ হয়ে যাওয়া মানে কি, একটু যদি তুমি খেয়াল করো, দেখো আমি এখন আছি হচ্ছে ইটারেশন টুতে, এখানে কিন্তু কিছু আপডেট হয়েছে। ইটারেশন থ্রি শুরু হবে হচ্ছে এই অবস্থা দিয়ে। উপরের দিকে খেয়াল করো, ইটারেশন থ্রি। আমি যদি ইটারেশন থ্রিতেও কিছু আপডেট হবে, দুইজনের ভ্যালু আপডেট হবে। এরপর আমি চলে গেলাম ইটারেশন ফোরে। ইটারেশন ফোরে আমার এই অবস্থা। একটু খেয়াল করো উপরের দিকে বাম কোনায়, ইটারেশন ফোর থেকে যখন ইটারেশন ফাইভে চলে গেল, আমার গ্রাফে কি কোনো আপডেশন বা কোনো চেঞ্জ আসছে? এটা হচ্ছে স্যার ইটারেশন ফোর, না স্যার। এটা হচ্ছে ইটারেশন ফাইভ। কোনো চেঞ্জ আসে নাই। ইটারেশন সিক্সে গেলেও কোনো চেঞ্জ আসে নাই। তার মানে খেয়াল করো, 4 ইটারেশন পরেই আমার ভ্যালুগুলি আপডেট হওয়া বন্ধ হয়ে গেছে। যখনই 4 ইটারেশন পরে বা যে ইটারেশন পরেই তুমি দেখলা যে আর ভ্যালু আপডেট হচ্ছে না, তুমি ওখানেই থেমে যেতে পারো। তোমার এই গ্রাফে নোড আছে 7টা, সো তোমার 6 বার ম্যাক্সিমাম ইটারেশন পারফর্ম করতে হবে। কিন্তু দেখা গেল যে চতুর্থ ইটারেশনের পরেই আর আপডেট হচ্ছে না, সো আমি তখন থেমে যেতে পারি। কিন্তু কোনো কোনো সিচুয়েশন হতে পারে যেখানে আমাকে n - 1 সংখ্যক ইটারেশনই পারফর্ম করতে হবে, হইতেই পারে। এখানে হয় নাই, 6 বার ম্যাক্সিমাম করার কথা ছিল, 4 বার করার পরেই দেখা গেল যে আর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, আমি এখানে থেমে যেতে পারি। কোনো কোনো গ্রাফে তোমার 6 বারই করা লাগবে, হতেই পারে। এখন এই যে 6 বার ইটারেশন পারফর্ম হওয়ার পরে যেই ভ্যালুগুলি পাইলাম আমরা, এগুলাই হচ্ছে আসলে আমার শর্টেস্ট পাথ। কিভাবে একটু দেখি। সেটা হচ্ছে এই এ থেকে বি তে যাওয়ার ন্যূনতম, দেখো বি এর উপরে কত লেখা? 1। দ্যাট মিন্স এ থেকে বি তে যাওয়ার কস্ট বা খরচ হবে হচ্ছে 1। এখন তুমি বলো তো কোন পথে গেলে আমার এ থেকে বি তে, কোন পথে গেলে খরচ হবে 1? আমি যদি এডিসিবি। হ্যাঁ, আমি যদি সরাসরি এ থেকে বি তে যাই, আমার খরচ হবে 6। সো দ্যাট ইজ নট দ্য শর্টেস্ট পাথ। শর্টেস্ট পাথ মানে এই না যে স্বল্প সংখ্যক নোড পার হয়েছি। শর্টেস্ট পাথ মানে হচ্ছে কম খরচ হয়েছে। ঠিক আছে, তাহলে কোন পথে যাইতে পারি? যদি আমি এ এ ডি থেকে সি এ বি, বি তারপরে সি, দেন বি। তারপরে যদি আমি বিতে যাই, 5 - 2 হলে হবে 3, আবার -2 হলে হবে 1। সো দ্যাট ইজ দ্য শর্টেস্ট পাথ। তার মানে এ থেকে বিতে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে এ ডি সি বি। ঠিক আছে,
তো এরকম সবগুলা শর্টেস্ট পাথই তুমি বের করে ফেলতে পারবে আসলে। তাহলে এটি কি বোঝা গেছে যে আসলে বেলম্যান ফোর্ড কিভাবে কাজ করে? তো এটা জি লেখার স্যার। সময় কি প্রত্যেকটা ইটারেশনের জন্য একটা হচ্ছে চিত্র আঁকবো? এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যেরকম আঁকা আছে, এই যে দেখো কেটে দিয়ে দিয়ে আমি লিখে রাখছি না আপডেশন গুলি, তো কেটে কেটে আমাকে জি স্যার। আপডেট দেখাইতে হবে, খুব স্যার বেশি একটা সময় লাগে না। স্যার ভাই এটা একটা গ্রাফের একটা মধ্যেই গ্রাফে না বলা হয়নি। প্রত্যেকটা? এইটা হচ্ছে একটা ইটারেশন, এক ইটারেশনে এই চেঞ্জগুলি হয়েছে, এইটা পরের ইটারেশন, ওকে। এইটা তারপরের ইটারেশন, তারপরের ইটারেশন। এখানে আমি স্যার অ্যাকচুয়ালি তোমাকে 4বার ছবিটা আঁকতে হবে। স্যার ইটারেশন গুলো কি কোয়েশ্চেনে দেয়া থাকবে? কেন? এটা কেন কোশ্চেনে দেওয়া থাকবে? তোমাকে নোড দেখে খুঁজে বের করতে হবে, যেহেতু 7টা নোড, তো তোমার ম্যাক্সিমাম 6টা ইটারেশন লাগবে। তো এখানে দেখা যাচ্ছে যে চতুর্থ ইটারেশনের পরেই আর কোনো ইয়ে হচ্ছে না, কি আপডেট হচ্ছে না, ভ্যালু আর আপডেট হচ্ছে না। দেখো তৃতীয় ইটারেশনেও 2 থেকে 0 হয়েছে, 5 থেকে 3 হয়েছে, কিন্তু চতুর্থ ইটারেশনে আসলে আর কোনো আপডেট নাই, ভ্যালু সেমই রয়ে গেছে। সো তুমি স্যার 4বারের পরে থেমে যেতে পারো। জি স্যার। স্যার কোশ্চেনে কি আমাদের এই ছবিটা ডাইরেক্টেড দেওয়া থাকবে নাকি হ্যাঁ আনডাইরেক্টেড? অবশ্যই অবশ্যই ডিরেক্টেড দেওয়া থাকবে, ডিরেক্টেড না থাকলে তুমি করবা স্যার কেমন? এখানে স্যার যদি আমি মানে হচ্ছে গ্রাফ একটা আঁকি আর হচ্ছে ইটারেশনের টাইম গুলো যেসব চেঞ্জ হবে সেসব গুলো আমি লিখে দিই, তাহলে হবে না? 2-1 মার্কস কম পাবা তাইলে। আর 2-1 মার্ক না স্যার, সম্পূর্ণ মার্কই কমাই দিবেন। না, আমি তো স্যার ওখানে ইটারেশন দেখাচ্ছি সবগুলাই, জাস্ট গ্রাফ একটার ভিতরে আর মানে একটা আঁকতেছি আর না না, ইটারেশন। কারণ একই গ্রাফে তো, যেমন ধরো তুমি এইটা খেয়াল করো, ফার্স্ট ইটারেশনে দেখো কয়বার একই ভ্যালু কয়বার আপডেট হয়েছে, 3বার, 2বার করে আপডেট হয়েছে, এটা কিন্তু একই ইটারেশনে। ঠিক আছে, এমন না যে আরেক ইটারেশনে, এই ইটারেশনেই প্রথমে ইনফিনিটি হয়েছে 6, তারপর 6 হয়েছে 3, পরের ইটারেশনে 3 হয়েছে 1, 5 হয়েছে 2। শোনো, তোমার মনে হচ্ছে যে অনেক সময় লাগবে, তুমি বসো, হাতে হাতে কলম নিয়ে বসো, এই জিনিস করতে তোমার 10 মিনিট সময় লাগবে। প্র্যাকটিস 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 করলে যে কোনো বড় জিনিস কম সময়ে শেষ করে ফেলা যায়। যখন তুমি প্রথম শিখবে তখন একটু মনে হয় অনেক বড় জিনিস, অনেক জটিল জিনিস, খাতা কলম নিয়ে বসো, দেখবা সময় লাগে। আচ্ছা, এখন স্যার আমার একটা কথা, স্যার আমাদেরকে ওইটা কি শর্টেস্ট পাথটা বের করতে বলবেন, যে এ থেকে বি শর্টেস্ট পাথ বের হ্যাঁ, করে? আমি তোমাকে বলতে পারি এরকম গ্রাফটা দিয়ে যে সোর্স এ থেকে বাকি সকল নোডের শর্টেস্ট ডিস্টেন্সটা দেখাও। সেক্ষেত্রে আর তোমাকে আমার পাথ বলতে হবে না, শুধু এই ছবি আঁকায় ছেড়ে দিলেই হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি কি বলছি? না স্যার বুঝি নাই। ওকে। মানে স্যার সর্বোচ্চ ইটারেশন করে দিব, তাই তো? আহ, যেখানে গিয়ে ইটারেশন আসলে আর শেষ হচ্ছে না, মানে সরি, চেঞ্জ হচ্ছে না, ওই পর্যন্ত তুমি দেখাও। এই যে ধরো এই সিনারিওটা এখন যেখানে আছে আমার স্ক্রিন, এখানে বি এর উপরে যেটা লেখা সেটা হচ্ছে এ থেকে বি তে যাওয়ার কস্ট, ই এর উপরে যে 0 লেখা এটা হচ্ছে এ থেকে ই তে যাওয়ার কস্ট। আমি যদি বলি শুধু কস্ট দেখাও, শুধু কস্ট দেখাও, পাথ দেখাইতে বলি নাই, শুধু কস্ট দেখাও, তখন এই চেহারায় ছেড়ে দিলেই কাজ হয়ে যাবে। যদি বলি পাথ দেখাও, তাহলে তোমাকে বলতে হবে এ থেকে বি তে যাওয়ার পাথ হচ্ছে এ ডি সি বি। ঠিক আছে, এ থেকে ই তে যাওয়ার পাথ হচ্ছে এই। ঠিক আছে, বুঝাইতে পারছি? জি স্যার, কিন্তু স্যার এটা কি আমাকে বের করে নেওয়া লাগবে আর কি, মানে হিসাব বের করে? তো অবশ্যই হিসাব করে বের করে নিতে হবে, তাছাড়া আর কেমনে? স্যার আচ্ছা একটা প্রশ্ন এরপর, ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলতেছে আমাদের যে ইটারেশন তো হচ্ছে 3টা বা 4টা করার পরেই শেষ হয়ে গেল, কিন্তু আমাকে n-1 সংখ্যক করতে হবে বা করতেই হবে তারপর? না, ম্যাক্সিমাম n-1 সংখ্যক করা লাগবে। হ্যাঁ তার এখন তো আগেই যদি স্যার দেখা, হ্যাঁ হ্যাঁ বলো। এখন তো হচ্ছে স্যার আমাদের যে গ্রাফটা দেখাচ্ছেন এটাতে হচ্ছে হ্যাঁ প্রথম 4টা করে শেষ হয়ে গেল, তাহলে হ্যাঁ, কি শেষের দিকে আমাদের দেখানো বাধ্যতামূলক, না দেখালেও না হবে? না, n-1 সংখ্যক তোমাকে দেখাইতে হবে না, যদি আগে থেমে যায় তুমি বলে দিবা যেহেতু তৃতীয় থেকে চতুর্থ ইটারেশনে কোনো চেঞ্জ হয়নি, তাই আমরা এখানেই থেমে যেতে পারি, শেষ।
ওইটা হচ্ছে ফর্মুলা যে এন সংখ্যক নোড থাকলে ম্যাক্সিমাম তোমাকে n-1 সংখ্যক ইটারেশন পারফর্ম করতে হবে। তারপরে গিয়ে অবশ্যই অবশ্যই ভ্যালু চেঞ্জ হওয়া বন্ধ হয়ে যাবে। n-1 সংখ্যক বার ম্যাক্সিমাম পারফর্ম হবে, তারপরে অবশ্যই অবশ্যই ভ্যালু চেঞ্জ হওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা এটা মাথায় রাখতে হবে। এই যে যে কথাটা এখন বললাম যে n-1 সংখ্যক বারের পরে গিয়ে অবশ্যই ভ্যালু চেঞ্জ হওয়া বন্ধ হয়ে যাবে, এটা খুব ভালো মতো মাথায় রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট। এর পরের ঘটনাটা এটার উপরে বেস করি। বেলম্যান ফোর্ডের কথা হলো, যদি n সংখ্যক নোড থাকে অবশ্যই n-1 সংখ্যক বার ম্যাক্সিমাম রিল্যাক্সেশন পারফর্ম করলে আমি আমার গ্রাফ পেয়ে যাব, সরি আমার শর্টেস্ট পাথ পেয়ে যাব। এবং n-1 তম বার তুমি রিল্যাক্সেশন পারফর্ম করলে তোমার মনে হইলে আমি আরো একবার করব, তুমি n তম বারও করলে দেখা যাবে এই দুইবারের মধ্যে কোনো ভ্যালু চেঞ্জ হয় নাই। এইটা হবেই, এটাই ফর্মুলা। ম্যাক্সিমাম n সংখ্যক বার পারফর্ম করার পরে যদি তুমি আরো একবার পারফর্ম করো দেখা যাবে যে কোনো ভ্যালু চেঞ্জ হয় নাই। আচ্ছা, এইটা মাথার মধ্যে ঢুকায় রাখো। এখন আমরা একটা জিনিস দেখি, ছোট্ট সেম কাজ আমরা আর একবার করব। এই সেম একটা এক্সাম্পল আমরা আরেকবার নেই, ছোট্ট, এবারে একটা ছোট এক্সাম্পল। এখানে তোমাকে বেলম্যান ফোর্ড পারফর্ম করতে বলা হলো। আমরা জানি এ যদি আমাদের সোর্স হয় বাকি সবগুলা হবে হচ্ছে ইনফিনিটি। দেখো এই সাইডে এজ গুলির একটা তালিকা তৈরি করে রাখা হয়েছে। আমি যদি এ থেকে বি চিন্তা করি 0+4 4, সো ইনফিনিটি কেটে এখানে 4 হবে। এ কমা ডি যদি আমি চিন্তা করি 0+5, সো ইনফিনিটি কেটে 5 হবে। যদি বি কমা ডি আমি চিন্তা করি 4+5, 5 আর 4 9, এখানে অলরেডি 5 আছে, সো নো চেঞ্জ। এটা হয়ে গেল আমার। আমি যদি এইটা চিন্তা করি ডি কমা সি, এখানে হচ্ছে 5 আর 3 8 আছে ইনফিনিটি, তো আমি কেটে 8 লিখে দিব। এটা গেল আমার প্রথম ইটারেশন। এটা গেল আমার প্রথম ইটারেশন। প্রথম ইটারেশন শেষে এরকম একটা অবস্থা হবে। আমি দ্বিতীয় ইটারেশন শুরু করি। একটু মনোযোগ দাও, এটা গুরুত্বপূর্ণ। এখন আবার যদি আমি এ কমা বি তে যাই, এখানে আছে 0, এখানে আছে 4, 0 আর 4 4, এখানেও আছে 4, নো আপডেট। যদি এ কমা ডি চিন্তা করি, এখানে আছে 0, এখানে আছে 5, এখানেও আছে 5, নো আপডেট। যদি আমি বি কমা ডি চিন্তা করি, এখানে আছে 4, এখানে আছে 5, 5 আর 4 হচ্ছে 9, এখানে অলরেডি 5 আছে, সো নো আপডেট। যদি আমি সি কমা বি চিন্তা করি, এখানে আছে 8, এখানে আছে -10, দুইটারে যোগ করলে হয় -2, এখানে আছে হচ্ছে 4, সো 4 কেটে আমি লিখে দিব -2। যদি আমি ডি কমা সি চিন্তা করি, এখানে আছে 5, এখানে আছে 3, 5 আর 3 8, এখানেও আছে 8, সো নো চেঞ্জ। এই ইটারেশন আমার পারফর্ম করা হয়ে গেল। এই ইটারেশন শেষে আসলে এরকম একটা সিনারিও দাঁড়াও। এখন এইখানে নোড কয়টা বলো তো? আটটা স্যার। 4টা নোড। তা আমার সর্বোচ্চ কয়বার ইটারেশন পারফর্ম করতে হবে? 3 বার। 3 বার। 3বার। 3বার কিন্তু আমার পারফর্ম করা হয়ে গেছে। এই যে 3বার, তৃতীয়বার যদি আমি পারফর্ম করি এইরকম একটা সিনারিও আসবে। হ্যাঁ, তৃতীয়বার ইটারেশন পারফর্ম করার শেষে আমার চেহারা দাঁড়াবে এইরকম। সো হিসাব অনুযায়ী, বেলম্যান ফোর্ডের সূত্র অনুযায়ী, আমি যদি চতুর্থবার ইটারেশন পারফর্ম করি কোনো চেঞ্জ হওয়ার কথা না। তো তুমি যদি একটু খেয়াল করো, এখানে একবার আমি 3বার পারফর্ম করার পরে চতুর্থবার পারফর্ম করলে একটু চেঞ্জ হচ্ছে। দেখতে পারছো কোথায় চেঞ্জ হয়েছে? জি স্যার, ডি জি। সি এর মধ্যে। হ্যাঁ, ডি আর সি এর মধ্যে একটু চেঞ্জ হয়েছে। তৃতীয়বার পারফর্ম করার শেষে আমার এই রকম অবস্থা ছিল, সো এরপরে আর চেঞ্জ হওয়ার কথা না। কিন্তু আমি যদি দেখি এখানে আছে 3, এখানে আছে 3, 3 আর 3 6, এখানে আছে 8, সো আরেকবার আপডেট হয়ে গেল। কেমন হইলো বিষয়টা? এরকম তো আসলে হওয়ার কথা ছিল না। এইটা কেন হইল? এইটা হইল হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের একটা লিমিটেশনের কারণে।
ডায়াক্সট্রার একটা লিমিটেশন ছিল, নেগেটিভ ওয়েট থাকলে ডায়াক্সট্রা উল্টাপাল্টা ফলাফল দেখায়। বেলম্যান ফোর্ডের লিমিটেশন হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, এইটা একটু খেয়াল করো তো, এটা একটা সাইকেল না? জি স্যার। এটা একটা সাইকেল। এই সাইকেলের উপরে এখানে আছে হচ্ছে 5, এখানে আছে 3, এখানে আছে -10। এই তিনটারে যোগ করলে কত হয়? -2। -2। তো এই সাইকেলটা হচ্ছে একটা নেগেটিভ ওয়েট সাইকেল। যখনই কোনো গ্রাফের মধ্যে নেগেটিভ ওয়েট সাইকেল থাকে, তখন বেলম্যান ফোর্ড আসলে উল্টাপাল্টা ফলাফল দেখায়। বেলম্যান ফোর্ডে আর কাজ করে না। এটা হচ্ছে বেলম্যান ফোর্ডের লিমিটেশন। ডায়াক্সট্রাল লিমিটেশন হচ্ছে নেগেটিভ ওয়েট, যে কোনো এজের উপর নেগেটিভ ওয়েট থাকলেই সে আর কাজ করে না। বেলম্যান ফোর্ড নেগেটিভ ওয়েট থাকলে কাজ করে, কিন্তু নেগেটিভ ওয়েট সাইকেল থাকলে কাজ করে না। এটা হচ্ছে বেলম্যান ফোর্ডের একটা লিমিটেশন। এখন এই লিমিটেশনটাকে আমরা কাজে লাগাইতে পারি। এইটার একটা লিমিটেশন, কিন্তু এই লিমিটেশনটাকে আমরা একটা ফিচার হিসাবে ব্যবহার করতে পারি। কিভাবে? তোমাকে যদি আমি একটা গ্রাফ দিয়ে জিজ্ঞাসা করি যে এই গ্রাফে কি নেগেটিভ ওয়েট সাইকেল আছে, তুমি কি বেলম্যান ফোর্ড ব্যবহার করে তার উত্তর দিতে পারবা? জি স্যার। জি স্যার। কিভাবে বলো তো আমাকে একটু। স্যার যদি ম্যাক্স নেগেটিভ, ইরিটেশনের থেকেও যদি বেশি ইরিটেশন করলে হচ্ছে ভ্যালু চেঞ্জ হয়, তাহলে হ্যাঁ, জি স্যার। ধরো আমার 4টা নোড আছে। আমি প্রথমে বলবো যেহেতু 4টা নোড আছে, সো বেলম্যান ফোর্ড অনুযায়ী 3বারের বেশি ইটারেশন হওয়ার কথা না। এখন আমি 3বার ইটারেশন করব, এরপরে চতুর্থবার করব, করে দেখায় বলবো যে দেখা যাচ্ছে যে থার্ড ইটারেশনের পরেও চতুর্থবারে গিয়েও ভ্যালু চেঞ্জ হচ্ছে। যেহেতু বেলম্যান ফোর্ড অ্যাপ্লাই করার পরেও n-1তম বারের পরেও ভ্যালু চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই এখানে একটা নেগেটিভ ওয়েট সাইকেল আছে। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করবে বসায়। আচ্ছা, এখন যেটা পড়বো আমরা তার নাম হলো টপোলজিক্যাল সর্টিং। টপোলজিক্যাল সর্টিং কি জিনিস? টপোলজিক্যাল সর্টিং হচ্ছে, তার আগে টপোলজিক্যাল সর্টিং পড়ার আগে আমাদের জানতে হবে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বা ড্যাগ সম্পর্কে। ড্যাগ কি জিনিস দেখো, এই যে দুইটা গ্রাফ তুমি দেখতে পাচ্ছ এখানে, এগুলো অবশ্যই ডিরেক্টেড গ্রাফ, দেখাই যাচ্ছে ডিরেক্টেড গ্রাফ, কিন্তু দেখো এদের কারো মধ্যেই কোনো সাইকেল নেই। এই গ্রাফের কোথাও তুমি একটাও সাইকেল খুঁজে পাবে না। যদি কোনো ডিরেক্টেড গ্রাফ এমন হয় যাদের মধ্যে কোনো সাইকেল নাই, সেই ধরনের গ্রাফকে বলে ডিরেক্টেড এসাইক্লিক গ্রাফ বা ড্যাগ। এখন ড্যাগের কনসেপ্ট কেন লাগবে? টপোলজিক্যাল সর্টিং শুধুমাত্র ড্যাগের উপরেই অ্যাপ্লাই করা যায়। কোনো গ্রাফ যদি ড্যাগ না হয়, তার উপরে টপোলজিক্যাল সর্টিং অ্যাপ্লাই করা যায় না। সো টপোলজিক্যাল সর্টিং কোনো গ্রাফের উপরে অ্যাপ্লাই করার প্রথম শর্ত হচ্ছে এটাকে অবশ্যই ড্যাগ হতে হবে। এখন কথা হলো টপোলজিক্যাল সর্টিং জিনিসটা কি, এটা দেখাচ্ছি। তার আগে একটু বলে নেই, টপোলজিক্যাল সর্টিং আসলে দুই ভাবে পারফর্ম করা যায়। একটা হলো ডিএফএস বেসড অ্যালগোরিদম, আরেকটা হচ্ছে সোর্স রিমুভাল অ্যালগোরিদম, এটা হচ্ছে বিএফএস বেসড অ্যালগোরিদম। আবার এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে কানস অ্যালগোরিদম। আচ্ছা, টপোলজিক্যাল সর্টিং হইল আমার যে নোডগুলি আছে, এই নোডগুলিকে আমি একটা সর্টেড অর্ডারে সাজাবো, এমন ভাবে সাজাবো যাতে, যেমন ধরো এইখানে অ্যারোটা বি থেকে এ তে আছে, তো আমি যখন নোডগুলাকে সাজাবো তখন অবশ্যই বি এ এর আগে থাকবে। হয়তো বুঝতে পারি নাই, এই গ্রাফটা চিন্তা করো, 3টা নোড আছে, 3টা নোডকে ধরো আমি সাজাইলাম স্যার বি। জি স্যার।
এখানে তো সাইকেল আছে স্যার, মানে এ, ডি, বি, আবার এ, এটা তো একটা সাইকেল হচ্ছে। আচ্ছা, এই যে হ্যাঁ, এইটা হচ্ছে, এইটাই অ্যাকচুয়ালি টপোলজিক্যাল অর্ডারিং অ্যাপ্লাই করা যাবে না, এই জন্য এটাকে কেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ এখানে একটা সাইকেল আছে। তোমরা যে এইটা দেখো, এখানে কি সাইকেল আছে? স্যার এখানে সাইকেল নেই। এটা বোঝানো হয়েছে যে এখানে টপোলজিক্যাল অর্ডারিং অ্যাপ্লাই করা যায় না, কারণ এটা ড্যাগ না। আচ্ছা, যদি আমরা এইটা চিন্তা করি যে এইটা, এর নোডগুলাকে আমি সাজাইলাম, ধরো বিডিএ, সেটা কি টপোলজিক্যাল অর্ডারিং হয়েছে? হ্যাঁ, আমাকে না একটু বলো স্যার, তো। কারণ দেখো, বি এর পর এ আসা উচিত ছিল। দেখো, এ থেকে ডি তে একটা এজ আছে না? জি যেই স্যার। এজের এখানে এ, এখানে ডি, সো যখনই আমি সাজাবো অবশ্যই এ ডি এর আগে থাকতে হবে। এই কারণে এইটা একটা টপোলজিক্যাল অর্ডারিং। খেয়াল করো, বি এ ডি, ধরো এই যে বি থেকে এ তে একটা এজ আছে এবং এখানে বি এর আগে আছে, এ থেকে ডি তে একটা এজ আছে, এ ডি এর আগে আছে, এবার বি থেকে ডি তে একটা এজ আছে, বি ডি এর আগে আছে। তো টপোলজিক্যাল অর্ডারিং হচ্ছে বা সর্টিং হচ্ছে আমি আমার এজ গুলাকে এমন ভাবে সাজাবো, নোড গুলাকে এমন ভাবে সাজাবো যে যদি এক্স থেকে ওয়াই তে কোনো এজ থেকে থাকে, অবশ্যই এক্স ওয়াই এর আগে আসবে। এটাই হচ্ছে টপোলজিক্যাল সর্ট। এখন এই টপোলজিক্যাল সর্ট পারফর্ম কিভাবে করা যায় আমরা দেখেছি। দুইটা অ্যালগোরিদম আছে, প্রথমটা দেখি আগে আমরা, ডিএফএস বেসড অ্যালগোরিদম, খুবই সহজ জিনিস। দেখো, ডিএফএস যখন আমরা অ্যাপ্লাই করি, আমরা যে কোনো নোড থেকে ডিএফএস পারফর্ম করা শুরু করি, কিন্তু টপোলজিক্যাল অর্ডারিং এর ক্ষেত্রে যে কোনো নোড থেকে পারফর্ম করলে হবে না, আমাকে শুরু করতে হবে এমন একটা নোড থেকে যার ইন ডিগ্রি 0। ইন ডিগ্রি কি ছিল? কতগুলো এজ প্রবেশ করতেছে ওই নোডে। হ্যাঁ, এই এ এর ইন ডিগ্রি কি 0? না না স্যার, স্যার, ওয়ান। ওয়ান। সি এরও 0 না, ই এরও 0 না, ডি এরও 0 না, কার 0? বি। বি ডি এর। এর ইন ডিগ্রি হচ্ছে 0। এই কারণে আমার টপোলজিক্যাল অর্ডারিং শুরু করতে হবে বি থেকে। তো শুরু করে আসলে আমি কি করব? আমার প্রথম কাজ হলো এই যে বি থেকে যেহেতু আমার শুরু হইলো, এই বি কে আমি একটা স্ট্যাকে স্টোর করব। এরপরে দেখব, যেহেতু বি কে আমি স্ট্যাকে স্টোর করে ফেললাম, দ্যাট মিন্স হচ্ছে বি ভিজিটেড। এখন বি এর এমন কোন নেইবর কি আছে যে আনভিজিটেড? জি স্যার, এ আর জি ডি। স্যার। এ আর ডি আছে, সো এর মধ্যে থেকে যে কোনো একটাকে আমি চুজ করব। ধরো বি এ কে চুজ করলাম, তো সেটাকে আমি স্ট্যাকে বসাইলাম। এখন এ ভিজিটেড হয়ে গেল, আমি এখন অবস্থান করতেছি এ তে। এ এর কি কোনো আনভিজিটেড নেইবর আছে? জি স্যার, সি, ডি। সি ডি, যে কোনো একটা চুজ করি, আমি সি কে চুজ করলাম, সেটাকে স্ট্যাকে বসাইলাম। সি এরও একটা আনভিজিটেড নেইবর আছে, সেটা হচ্ছে ই, এটাকেও স্ট্যাকে বসাইলাম। এখন ই এর কি কোনো আনভিজিটেড নেইবর এই মুহূর্তে দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না। যখনই আমি একটা করে স্ট্যাকে পুশ করতে করতে দেখব যে আর কোনো আনভিজিটেড নেইবর নাই, স্ট্যাকের টপে যে আছে তার আর কোনো আনভিজিটেড নেইবর নাই, তখন আমি কি করব? তখন আমি এই ই পপ কে করো। পপ করব। পপ করে একে রেখে দিব এক জায়গায়। ঠিক আছে, ই কে পপ করার পরে আমার স্ট্যাকের চেহারাটা হয়ে যাবে এই রকম। এখন সি তে আমি আবার ব্যাক ট্র্যাক করে সি তে ফেরত আসলাম। সি এর কি কোনো আনভিজিটেড নেইবর আর আছে? না না স্যার। স্যার। তারও নাই, সো একেও আমি পপ করে ফেলবো। একেও যদি পপ করি, আমার স্ট্যাকের চেহারা দাঁড়াবে এইরকম। আমি ব্যাক ট্র্যাক করে এ তে ফেরত আসবো। এ এর কি কোনো আনভিজিটেড নেইবর আছে? জি স্যার, ডি। স্যার আছে স্যার। ডি, তো সেটাকে আমি স্ট্যাকে পুশ করব। ডি এর আছে আনভিজিটেড নেইবর? নো স্যার। নাই, তো ডি কে পপ করব, ব্যাক ট্র্যাক করে এতে ফেরত আসলাম। এ এর কোনো আনভিজিটেড নেইবর আছে? নাই, একে পপ করলাম, বাকি থাকলো বি। বি এর কি কোনো আনভিজিটেড নেইবর আছে?
না নাই। না তো স্যার। বি কেও পপ করে ফেললাম। তো এই যে যেটা পাইলাম এখানে পপ পপ সিকোয়েন্স বলে এটারে। এই জিনিসটাকে যদি আমি উল্টা করে লিখে দেই তাইলেই হয়ে যাবে আমার টপোলজিক্যাল সর্ট। বোঝা গেছে? সহজ না? জি স্যার। হুম। এটা গেল হচ্ছে একটা অ্যালগোরিদম। এখন একটা বিষয় মনে রাখতে হবে, টপোলজিক্যাল সর্টিং ইউনিক না। একই গ্রাফের একাধিক টপোলজিক্যাল সর্ট হতে পারে। বুঝাইতে পারছি? যেমন ধরো আমি প্রথমে বি চুজ করছিলাম, তারপরে বি এর আনভিজিটেড নেইবার এ ও ছিল, ডি ও ছিল, আমি এ কে চুজ করছিলাম। এ কে চুজ না করে যদি আমি ডি কে চুজ করতাম আমার সর্টিং অন্যরকম হইতো। সো একই গ্রাফের টপোলজিক্যাল সর্টিং মাল্টিপল টাইপ হতে পারে। আচ্ছা, এখন যে অ্যালগোরিদমটা দেখবো তার নাম হলো সোর্স রিমুভাল অ্যালগোরিদম বা কানস অ্যালগোরিদম বলা হয়ে থাকে। এটা আরো সহজ। সেটা হচ্ছে, দেখো তো কি বলা আছে, ফ্রম এ গিভেন গ্রাফ ফাইন্ড এ ভার্টেক্স উইথ নো ইনকামিং এজ। এখানেও একটা জিরো ইন ডিগ্রি নোড খুঁজে বের করতে হবে। ডিলিট ইট অ্যালং উইথ অল দ্য এজেস আউটগোয়িং ফ্রম ইট। ওই নোডটা ডিলিট করে দেব এবং ওই নোড থেকে যে সব এজ বের হয়েছিল আউটগোয়িং ছিল তাদেরকেও ডিলিট করে দেব। এবং ইফ দেয়ার আর মোর দ্যান ওয়ান সাচ ভার্টিসেস দেন ব্রেক দ্য টাই র্যান্ডমলি। মানে যদি এরকম এজ নোড একাধিক পাই, র্যান্ডমলি যে কোনো একটা চুজ করতে হবে। একটু ফলো করলেই আমরা দেখতে পারবো। এই গ্রাফটা যদি আমি চিন্তা করি, এই গ্রাফে বি হচ্ছে জিরো ইন ডিগ্রি জিরো ওয়ালা ডিগ্রি। একটা নোড। তো আমি বি কে ডিলিট করে দেব, সেই সাথে বি থেকে যে আউটগোয়িং এজ গুলি আছে তাদেরকেও ডিলিট করে দেব। তাদেরকে ডিলিট করার পরে এই যে এই রকম একটা গ্রাফ পাবো। এখন এখানে আবার খুঁজে বের করতে হবে আমার জিরো ইন ডিগ্রি কার, এ। এ। তো এ কে যদি আমি ডিলিট করি, এ ডিলিট হবে, সাথে এর সাথে যে আউটগোয়িং এজ দুইটা আছে তারাও ডিলিট হবে। আমার চেহারা হয়ে যাবে এইরকম। এখানে জিরো ইন ডিগ্রি কার, ডি। ডি। ডি কেও ডিলিট করে দেব। দেখো কাকে ডিলিট করতেছি সেটা কিন্তু আমি লিখে রাখতেছি যে কাকে কখন ডিলিট করতেছি। তো ডিলিট করতে করতে এই ডিলিটের যে সিকোয়েন্স সেটাই আসলে আমার টপোলজিক্যাল অর্ডারিং। বোঝা গেছে? জি স্যার। সহজ জিনিস, খুবই সহজ জিনিস। আর এই যে সব কথাবার্তা আছে এগুলার অ্যাপ্লিকেশন কোথায় এসব করে নিও। যেমন খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কোর্স শিডিউলিং। তোমাদের কোর্স গুলা যদি কারিকুলামটা খুলে দেখো, দেখবা যে বিভিন্ন কোর্সে লেখা আছে, কি বলে, প্রি রিকুইজিট লেখা আছে যে এই কোর্সটা করতে হলে অমুক কোর্সটা করে আসতে হবে। ঠিক আছে? যেমন তোমার যদি আমি এখন ডিপ লার্নিং কোর্স করাইতে চাই, তোমার অবশ্যই পাইথন পড়ে আসতে হবে। তোমার যদি আমি ডেটা ভিজুয়ালাইজেশন করাইতে চাই, সেখানেও তোমার পাইথন পড়ে আসতে হবে, বা তোমার ডেটা অ্যাকুইজিশন ভ্যালিডেশন পড়ে আসতে হবে। সো কোনটার আগে কোনটা পড়ে আসতে হবে এই জাতীয় সর্টিং এর জন্য কোর্স শিডিউলিং এর ক্ষেত্রে টপোলজিক্যাল সর্টিং ব্যবহার করা হয়। যাই হোক, আরো দেয়া আছে অ্যাপ্লিকেশন, এগুলো পড়ে নিও। কথা হলো এই যে যে দুইটা পড়াইলাম এই দুইটাই পড়ো ঠিকঠাক মতো। এবং ওভারঅল যদি বলি, ট্রি ট্রি গ্রাফ হিপ আর হলো তোমার ওই যে হ্যাশিং, এগুলো একটু ভালো করে পড়ো। ট্রি, গ্রাফ, হিপ, হ্যাশিং, এগুলো ভালো করে পড়ো। ওই ফ্লয়েড অরসল অ্যালগোরিদম কি লাগবে স্যার? না, লাগবে না, লাগবে না, লাগবে না। আজকে যে দুইটা পড়াইছি অ্যাসাইনমেন্টের ভেতর থেকে এই দুইটাই পড়ো। ঠিক আছে? মিনিমাম মিনিমাম স্পেলিং কি লাগবে? অবশ্যই লাগবে। তার ট্রি থেকে আসলে ওই যে হ্যামিল্টন গ্রাফ, তারপর স্প্যানিং ট্রি, দেন হচ্ছে আগের যে ইয়ে ছিল ওগুলো কি পড়া লাগবে, বাইপারটাইট। হ্যাঁ, ট্রি থেকে খুবই ভালো মতো পড়ো। হ্যাঁ, ট্রি থেকে একাধিক সেট কোশ্চেন হতে পারে। কিউ তো আমাদের সম্পূর্ণ পড়ানো হয়েছিল, কিউ থেকে কিও থাকবে, আমি বললাম কোনগুলো ভালো করে পড়বো সেগুলো। আমাদের তো আসলে
হ্যাঁ, এই যেগুলো পড়াইলাম মোটামুটি এগুলাই পড়ো। আসলে গ্রাফে আরো অনেক 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 কিছু পড়া আছে, এই জিনিসের কোনো শেষ নেই। স্যার ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের তো সর্টিং এর অনেকগুলা সর্টিং পড়তে দেওয়া হয়েছে, ওগুলা পড়ানো হয়নি তো। এটা যদি যেগুলা একটু পড়াইছি স্পেসিফিক ওগুলাই ভাবে কিছু পড়বা, বলতেন। যেগুলা পড়াইছি ওগুলাই পড়বা, যেগুলা আমি হাতে কলমে পড়াইছি ওগুলাই পড়বা। স্যার তাহলে তো শর্ট 3টা শুধু করাইছিলেন। তাহলে তাই। ওকে। আর স্যার হুম, গ্রাফের তো স্যার আপনি আগের সেমিস্টারেরও স্লাইড দিছেন, তো ওখানে তো অনেক বেশি হিউজ টপিক আছে ওই অনেক বেশি। হ্যাঁ, স্যার, 200টার ওই উপর পেজ। খালি পেজ নাম্বার দেখলে হবে? ওখানে হচ্ছে অ্যানিমেট করা আছে, এক বিএফএস ডিএফএস দেখাইতে গিয়ে তো ওখানে 20 থেকে 25টা পেজ চলে গেছে। খুলে দেখতে হবে কি আছে। ঠিক আছে? স্যার স্যার হ্যান্ডশেকিং দেখছি তো। মেথড একটা ছিল, হ্যান্ডশেকিং সামথিং, ওইটা কি? হ্যাঁ, হ্যান্ডশেকিং লেমন জি। পড়বা পড়বা, স্যার সবই এত তো পড়বা। শেষ হবে না স্যার 2 দিনের ভিতরে। পরীক্ষার 2 দিন আগে তোমাকে কি শুরু করতে বলছে কেউ? হ্যাঁ, বলো। না স্যার মানে ভাবছিলাম যে ফার্স্ট সেমিস্টার ওইগুলো হয়তো থাকবে না এই কারণে স্যার। কারণ ওটা তো আমি ক্লাসে বলেই দিছি, অবস্থা নতুন যা পড়ানোর সেগুলো পড়ো। তুমি ছুটি পাইলা হচ্ছে কতদিন? 7 দিন। এই জন্য বেশি ছুটি পাইলে পরীক্ষা খারাপ হয়। জি স্যার। ঠিক আছে? স্যার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস একটা টপিক দিছিলেন, ওইটা তো কি স্যার এটা? না, ওটা তো পড়ানো হয় নাই, তো ওটা থাকবে না। আচ্ছা স্যার। দেখো, বহুত কিছু পড়ানোর আছে জীবনে, যেমন তোমাদের দেখাই, যদি তোমরা শুধু অ্যালগোরিদম পড়তা তাহলে দেখো এখানে আরো কত 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 রকমের ইয়ে আছে তোমাদের। বেলম্যান ফোর্ডের পরে ফ্লয়েড ওয়ারশাল আছে, ফ্লয়েড ওয়ারশালের পরে ফ্লো নেটওয়ার্কের মধ্যে আছে তোমার ফোর্ড ফালকারসন আছে, এডমন্ড কার্প আছে। এডমন্ড কার্প শেষ হইলে তোমার আছে হচ্ছে বাইপারটাইট, ম্যাক্সিমাম বাইপারটাইট ম্যাচিং। আরো বহু জিনিস আছে গ্রাফে পড়ানো। তো তোমাদের এই কোর্স এত কিছু আসলে, মানে তোমার সিলেবাসটা এত ভাস্ট না, এই জন্য এত কিছু পড়ানো হয় নাই। যা পড়াইছি আর যেগুলা বললাম ওগুলো একটু ভালো করে পড়ো। ঠিক আছে? স্যার প্রায়োরিটি আর কিউ থেকে কি কোড দিবেন? প্রায়োরিটি কিউ থেকে কিছু আসলে কোডই আসবে, ট্রি গ্রাফ থেকে কোড আসবে না, কিন্তু ওই কিউ থেকে তোমার কোডই আসবে, সুডো কোড, সি কোড, যা মনে চায় লেখো। স্যার প্রায়োরিটি কিউতে যে হিপিফাই যে সর্ট, ওইটা দেখলাম যে কানেক্টেড। হ্যাঁ, হিপ শর্ট তো পড়ানো হয়েছে তোমাদের। জি স্যার এটা পড়ানো হয়েছে। আচ্ছা হিপ শর্ট পড়ানো হয়েছে। স্যার জি স্যার। স্যার আমাদের সিপিতে যে এভিএল ট্রিটা দিয়েছিলেন ওটা কি একটু হুম, দেখাই দিবেন, অনেক কনফিউজিং। ওটা কেউ করতে পারো না, নট এ সিঙ্গেল ওয়ান। খুবই মর্মাহত এই ঘটনা দেখে যে একজন ওই জিনিসটা সঠিকভাবে আনসার করতে পারো নি। কেটে দিলে তো ওখানে পুরো 0 পাইতা, তাও আমি কিছু কিছু করে মার্কস দিছি। পুরাটা তো এখন দেখানো সম্ভব না, তুমি ট্রাই করো। আর আমি দরকার হয় একটা সলিউশন লিখে তোমাদের পাঠায় দেবো নি ছবি তুলে। স্যার করেছি। আচ্ছা স্যার। হুম। আর শোনো, আসসালাম। এই যে সিএ মার্কস তো পাইছো, ভাবার কোনো কারণ নাই, ফাইনালেও এমনি। ঠিক আছে? আমি যদি রিগোরাসলি সিএ মার্কস দিতাম, তোমাদের ধস নেমে যেত। পড়ালেখা করো ভালো করে। ঠিক আছে? খালি বাড়িতে বসে পিঠা খাও না, পড়ালেখাও করো। তাই কই স্যার যাইতে পারলাম বাড়ি স্যার, যাই নাই তো পরীক্ষা দিয়ে স্যার। যাবো। তো বাড়ি যাও নাই, তাও 2 দিন আগে পড়া শুরু করছো কেন? হ্যাঁ, আরে অনেক স্যার বড় কোর্স। ভাবছিলাম গ্রাফটা জাস্ট 2 দিন আগে পড়বো স্যার। ইস, এখন পড়ো, যে সময় আছে ভালো মতো পড়ো, হয়ে যাবে। ঠিক আছে? আর কারো কিছু জানার আছে? জানার নাই? তাহলে আমি কেটে স্যার দিলাম। হ্যাঁ, জি স্যার। স্যার পার্ট এ থেকে কোন কোন টপিক থাকবে আর পার্ট বি থেকে কোন কোন টপিক থাকবে? এই কোয়েশ্চেন আজকে করছো, আর কখনো করো না। এটা কনফিডেন্সিয়াল, এটা বলা হয় না। ঠিক আছে? জি স্যার।
ঠিক আছে, ভালো মতো প্রিপারেশন নাও, ইনশাল্লাহ 28 তারিখ দেখা হবে তোমাদের সাথে। স্যার জি স্যার, জি আসসালামু স্যার, আলাইকুম। টাইম বলো। কমপ্লেক্সিটি থেকে কিছু থাকবে কি এটা? না, খুব বেশি কিছু থাকবে না, ভয় নেই। ক্লাসে যতটুকু দেখাইছে ওর বাইরে কিছু থাকবে না। জি স্যার। হুম, ঠিক আছে, ভালো থাকো তোমরা। আসসালাম